আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল রাতে আশুলিয়া থানায় মামলাটি করা হয়েছে। আগেই হত্যায় জড়িত থাকার অভিযোগে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর স্বাধীন সেনকে প্রধান করে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীমকে পিটিয়ে আহত করে কয়েকজন শিক্ষার্থী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে মারা যান তিনি। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিক্ষোভের মুখে পদত্যাগ করতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে প্রত্যর্পণের দাবিটি দৃঢ় আইনি রূপ নিয়েছে। প্রশ্ন উঠেছে, ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা। এ নিয়ে ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। চুক্তি অনুযায়ী 1 বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলেই আসামিকে প্রত্যর্পণে বাধ্য উভয় দেশ। এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই। রাজনৈতিক চরিত্রের অপরাধের জন্য প্রত্যর্পণে বাধ্যবাধকতা না থাকলেও হত্যাকাণ্ডের ক্ষেত্রে তা খাটবে না। তবে হাসিনাকে ভারতে রাখার আইনি বিকল্প হলো চুক্তি বাতিল করা। ঢাকা দিল্লির সম্পর্ক উত্তপ্ত করার ঝুঁকি ভারত নেবে কিনা সেটি এখন দেখার বিষয়। জনগণের পালস বুঝে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছে জানিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান মির্জা ফখরুল। পালসটা বুঝতে হবে, মানুষ কি চায়, মানুষ কি ভোট চাচ্ছে, কিভাবে ভোট যাচ্ছে, দেশের কিরকম পরিবর্তন চাচ্ছে, এটা তাদের বুঝতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে। নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবে যে ব্যবস্থা আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। আর্থিক অসচ্ছলতায় চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নাজমুল হাসান। আন্দোলনের সময় পেটের নিচে গুলি লাগে নাজমুলের। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও অর্থাভাবে থেমে আছে পরিপূর্ণ চিকিৎসা। আরও 2 বার অপারেশন করতে হবে নাজমুলের। অভাব অনটনে চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। পা হারানোর অজানা শঙ্কা নিয়ে বিছানাতেই দিন কাটছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী নাজমুল হাসানের। যতই দিন যায় ততই যেন হাঁটার শক্তি হারিয়ে ফেলছে 17 বছর বয়সী এই কিশোর। দিন দিন পা অপস হয়ে যেতেছে গা, পা চিকন হয়ে গেছে গা, ডান পা থেকে বাম পা আমার ছেলে 1 কোর চিকন হয়ে গেছে। আমি প্রত্যেকটা দিন আমার ছেলের পাড়া মাপি। সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় আলবারাক স্কুলের 9ম শ্রেণীর ছাত্র নাজমুল হাসান। আন্দোলন চলাকালে গেল 20 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে পেটের নিচে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও আন্দোলনের সময় পুলিশের ভয়ে বাকি চিকিৎসা নিতে হয়েছে বাসাতেই। শেখ হাসিনার সরকার পতনের পর আবার ঢাকা মেডিকেলে ডাক্তার দেখালেও অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসাটা শুধু আমরা ফ্রি পেয়েছি সরকারি হিসাবে,
আর কোথাও আমি আমরা সরকারিভাবে কোনো হেল্প পাই নাই। আমাদের টাকা পয়সার অর্থনৈতিক অবস্থা, আমাদের পরিবার, আমার ফ্যামিলির অবস্থা তো দেখতেছেন, পরিবেশের অবস্থা। আল্লাহ এখন আমার প্রায় আমার ঢাকা মেডিকেল গেছে 85,000 টাকা গেছে, আবার বাসা আনার পরে এইভাবে আরো 15-20,000 টাকা খরচ হয়ে গেছে। আহতদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই চায় স্থানীয়রা। আহতদেরকে আমরা খুঁজে খুঁজে তাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছি, চিকিৎসা সহায়তা দিচ্ছি এবং আমিরাত জামাতের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে যত আহত পরিবার আছে তাদেরকে যেন চিকিৎসার সঠিক চিকিৎসা পায়। আর এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে এই পরিবারের উপর একটি বিশাল চাপ সৃষ্টি হয়েছে। আমি একজন সিদ্দিকুর থানার শিক্ষক প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা যদি সম্ভব হয় এই পরিবারটির পাশে দাঁড়ান। সকলের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে আহতরা। জুবায়ের রাজিন, RTV। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রো রেল। আজ বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুত গতির এ গণপরিবহন। একই সঙ্গে বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে 12 মিনিট হেডওয়েতে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করবে। এছাড়াও আজ থেকে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে। স্টেশনটি পুনরায় সচল করতে প্রাথমিকভাবে 20.5 লাখ টাকা খরচ হয়েছে। অর্ধেক শুল্কেও আগের চেয়ে কম দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে কমছে না পেঁয়াজের দর, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 105 টাকা। এদিকে প্রায় একই ঘটনা ঘটছে ইলিশের ক্ষেত্রেও। চলতি মৌসুমে ভারতে বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি, তারপরও বাজারে নেই এর কোনো প্রভাব। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। হাসিনা সরকার পতনের পর হু হু করে কমে যাওয়ার সবজিও উত্তাপ ছড়াচ্ছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। দর্শক, রাজধানী পলাশী বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, জানাবেন বাজার দরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাথী, প্রথমে যদি বলি আলোচিত বিষয় পেঁয়াজের বিষয়, সেটা হলো যে সরকার কিন্তু এর মধ্যে ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য শুল্ক কিন্তু অর্ধেক কমে দিয়েছে। 40% শুল্ক ছিল, সেটি এখন 20%। এবং এই মুহূর্তে কিন্তু ভারতের বলা যেতে পারে পেঁয়াজের মৌসুম এবং ভারতের বাজারে ভরপুর পেঁয়াজ। এর জন্য ভারত বাংলাদেশে এবং অন্যান্য দেশে আমদানিতে যে খরচ, অর্থাৎ প্রতি টন পেঁয়াজ $550 ছিল, সেটি কিন্তু কমিয়ে $405 নিয়ে আসা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এবং বাংলাদেশ কিন্তু ভারত থেকে পেঁয়াজ এই মুহূর্তে আমদানির যেটা লক্ষ্যমাত্রা, সেটি 50,000 মেট্রিক টন। এর মধ্যে আমরা গত শুধু মঙ্গলবারে আমরা দেখেছি 123 টন কিন্তু চলে এসছে, কিন্তু বাজারে কিন্তু এর কোনো সুফল আমরা পাচ্ছি না। বাজারে চিত্র একদম ভিন্ন এবং যে দাম ছিল পেঁয়াজের দর 110 টাকা, 105 টাকা, সেটি কিন্তু আরও বেড়েছে। আরও কি পরিমাণ বেড়েছে আমি একটু ব্যবসার সাথে কথা বলার চেষ্টা করবো। কত বাড়লো আসলে ভারতীয় পেঁয়াজের? ভারতের পেঁয়াজ তো এখন আমরা পাই নাই, ঠিক আছে। পাইকারি মার্কেটে আনলেও হয়তো পচা টচার জন্য আমরা ইন্না পোষাইতে পারতেছি না। দেশি পেঁয়াজে কেউ? দেশি পেঁয়াজ আমাদের কিনা পরে 108 টাকা, 10 টাকা, আমরা 115 টাকা খুচরা বিক্রি করি। আর এই যে হাইব্রিড পেঁয়াজটা যেটা আমাদের দেশের চাষ হয়, এটা 100 টাকা কিনা 110 টাকা বিক্রি করি। কিন্তু এই মুহূর্তে তো দাম কমার কথা, যেহেতু ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে, কোনো প্রভাব কেন পড়ছে না? তো পেঁয়াজ এখনো আসলে তারপরে মানে যদি কমতে পারে, এখনো পুরোপুরি যদি পেঁয়াজ আসে আগের মতন অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে বাজার কমবে। আচ্ছা, ব্যবসায়ীর কথা মতো আসলে ভারতের যে পেঁয়াজ সেটি এখনো আসলে বাজারে ওইভাবে পৌঁছে না, এই জন্য দামটার প্রভাবটা কিন্তু পড়ছে না। এদিকে কিন্তু ইলিশের ব্যাপারেও কিন্তু আসলে একই রকম ঘটনা ঘটতে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে বাজার ভরপুর ইলিশ রয়েছে এবং এই সময়ে অন্যান্য বছর কিন্তু ভারতে ইলিশ রপ্তানি করা হয়, সেটি এই বছর কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু তারপরেও ইলিশের বাজারে কিন্তু কোনো ধরনের প্রভাব দেখছি না, বরং প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলিশের দর বেড়ে চলছে। আজকে ইলিশ
বিক্রি হচ্ছে এই রাজধানীর পলাশী বাজারে 1700 থেকে 1800 টাকা কেজি দরে। এর চেয়ে বড় সাইজে যে ইলিশ রয়েছে সেগুলো 2000 টাকার উপরে ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া আমরা সবজির বাজারের কথা যদি বলি, সবজির দর কিন্তু বলা যেতে পারে 50 টাকার নিচে শুধুমাত্র একটি সবজি রয়েছে, সেটি হলো পেঁপে। 20 থেকে 30 টাকায় পাওয়া যাচ্ছে পেঁপে। এছাড়া সব সবজি কিন্তু 50 টাকার উপরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিন্তু আবার এক ধাপ বাড়লো বলা যেতে পারে, কারণ গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগি কিন্তু 170 টাকা, সেটি কিন্তু আসলে বাড়তি দামই ছিল, কারণ 120 থেকে 25 টাকা বা 30 টাকা ব্রয়লার মুরগি থাকার কথা এই সিজনে, কিন্তু সেটি 170 টাকা ছিল গত সপ্তাহে। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি 10 টাকা বেড়ে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মাংস, বিশেষ করে মাংস যদি বলি, খাসি মাংস 100 টাকা কমেছে, সেটি 1100 টাকায় বিক্রি হচ্ছে, এবং গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সাথে এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। ধন্যবাদ। রপ্তানি বন্ধ থাকার পরও কমছে না ইলিশ মাছের দাম। ইলিশের সরবরাহের বিষয়ে জানাতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জানাবেন রপ্তানি বন্ধ থাকার পরও কেন ইলিশ মাছের দাম নিয়ন্ত্রণে আসছে না, আর বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, সবকিছু মিলে আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে ভারতের রপ্তানির পরও কেন ইলিশের দাম কমছে না, এটি হলো এখন বড় কথা। এটা এখন সবার মুখে মুখে একই কথা, যারা ক্রেতা বিক্রেতা সবার মুখে। মূল কথা হলো যে যেই পরিমাণ ইলিশ পাওয়ার কথা এই মুহূর্তে, সেই পরিমাণ ইলিশ নেই। বাজারে পর্যাপ্ত পর্যটক এবং ক্রেতা রয়েছে, কিন্তু ইলিশ নেই। সাগরের থেকে ইলিশ তেমন একটা আসছে না। যাও কিছু চাঁদপুর ঘাটে ইলিশ আসছে, সেগুলো নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপের ইলিশ, এবং চাঁদপুরের ইলিশ তেমন একটা নেই বললেই চলবে। এদিকে এই বাজারে নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো নিয়ন্ত্রণ করছে না। এই জন্য বিক্রেতারা তাদের ইচ্ছা মতোই দাম হাঁকাচ্ছে। 1 কেজি ওজনের এখন ইলিশ এই বাজারে 1 কেজি থেকে 1200 গ্রামের ইলিশ এই বাজারে এখন বিক্রি হচ্ছে বর্তমানে 1800 থেকে 1900 টাকা, এবং 2 কেজি ওজন, 2 কেজি থেকে 2 কেজির উপরে যে ইলিশটা রয়েছে সেই ইলিশটার দাম এখন 2200 থেকে 2300-2400 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজির নিচে যে ইলিশটা রয়েছে, অর্থাৎ 700-800 গ্রাম, সেই ইলিশটার দাম বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। অর্থাৎ ক্রেতারা এখানে এসে অনেকটাই হতাশ হয়ে যাচ্ছে, যে তারা ফেসবুকে অনেকে দেখছে যে চাঁদপুরের ঘাটে অর্থাৎ চাঁদপুরের মাছ ঘাটে ইলিশের দাম কম, কিন্তু কিনতে এসে তারা দেখছে যে এখানে আকাশচুম্বী দাম, অর্থাৎ অনেকটা হতাশ তারা। অনেক অনলাইনে অনেকে প্রতারণার জন্য অনেকটা ফেসবুকে কম দাম লিখে তারা প্রতারণা করছে, এইরকম অভিযোগও এখানে উঠেছে। এটা নিয়েও এখানে প্রশাসন বেশ কাজ করছে। এছাড়া এদিকে আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে আগামী মাসের 8-10 তারিখে অর্থাৎ অক্টোবর মাসে মা ইলিশ রক্ষায় তারা 22 দিনের জন্য চাঁদপুরে অভিযান চলবে। অর্থাৎ এখানে এই অভিযানের আগ পর্যন্ত এখানে এই মাছই আসবে, এর বেশি মাছ আসবে না। চাঁদপুরে এই সময় এখানে মাছ ঘাটে আসার কথা ছিল 2 থেকে 3 হাজার মন ইলিশ, সেখানে আসছে মাত্র 200 থেকে 300 মন ইলিশ, অর্থাৎ চাহিদার তুলনায় অনেক কম। এছাড়া এই ঘাটে এই সময় 20 থেকে 30টা 40টা ট্রলার শিপ মাছ নিয়ে আসতো, সেখানে আজকে এই মুহূর্তে এখন পর্যন্ত একটি ট্রলারও শিপ মাছ নিয়ে আসেনি। যে কিছু মাছ হাতিয়া, সন্দ্বীপ থেকে বা নোয়াখালী থেকে এসেছে, সেগুলি তারা মিনি ট্রাকে করে এসেছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে ইলিশের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 122 জনে। এখন পর্যন্ত মোট আক্রান্ত 21,079 জন। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তো দিনকে দিন বেড়েই চলছে, তো এই হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন আর কোন এলাকার রোগী বেশি দেখতে পাচ্ছেন, আর একটু জানাবেন যে এই এলাকার আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা পর্যাপ্ত পাচ্ছে কিনা।
সাথেই আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে আপনার শেষ প্রশ্নটি দিয়ে আসতে চাই যে চিকিৎসা সেবার মান নিয়ে কিন্তু ঢাকার ভেতরের রোগী এবং ঢাকার বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু কোনো ধরনের প্রশ্ন তুলছেন না। আমি যে হাসপাতালটিতে আছি এটি হচ্ছে মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল। এটি আগে ছিল কোভিড ডেডিকেটেড হাসপাতাল, এরপর এখান থেকে এটাকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে এখন কাজ করা হচ্ছে। প্রতি বছরই ডেঙ্গু যখন প্রকোপ আকার ধারণ করে তখন এখানে সারা দেশ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু রোগীরা আসেন এবং সেবা নেন, এবং এখানকার যে ব্যবস্থাপনা সব মিলিয়ে রোগীরা কিন্তু আমরা কথা বলেছি তাদের সঙ্গে, তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে সেবাটা সন্তোষজনক হলেও পরিস্থিতিটা কিন্তু আসলে সন্তোষজনক নয় এবং পরিস্থিতিটা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। আমরা এই হাসপাতালে টোটাল রোগীর সংখ্যা জানতে পেরেছি 161 জন, কিন্তু এর মধ্যে 124 জনই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন। তার মধ্যে 40 জন পুরুষ রয়েছে এবং 52 জন মহিলা রয়েছে। আর এর মধ্যে স্পর্শকাতর তথ্য হচ্ছে প্রায় 32 জন শিশু কিন্তু এই হাসপাতালটিতে এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেবা নিচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। আর আমরা এখানে যারা কর্তব্যরত দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এই হাসপাতালের অধিকাংশ রোগীরাই কিন্তু আসলে ঢাকার বাইরে থেকে আসা, অর্থাৎ ঢাকার বাইরেও এখন আসলে ডেঙ্গুটা বেশ ছড়িয়ে পড়েছে। আর বিশেষজ্ঞরা কিন্তু গত জুন জুলাই থেকে সতর্ক করে আসছিলেন সরকারকে যে কোনো মুহূর্তে সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরের শেষের থেকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের পর্যন্ত কিন্তু ডেঙ্গুর একটা ভয়াবহতা আমরা দেখতে পারি। আর বৃষ্টিপাত যেহেতু এবার একটু পরে হয়েছে তাতে ডেঙ্গুটা অন্যান্য বছর যেই সময়টাতে দেখা দেয় ডেঙ্গুর উৎপাদ সেই সময়টা দেখা না দিয়ে এখন দেখা দিচ্ছে। এতে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে বিশেষ কিছু জোনকে নির্দিষ্ট করে আসলে সেবা দিতে হবে এবং সেই এলাকাগুলো থেকে যেন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যথায় কিন্তু এখন যে পরিস্থিতি ইতিমধ্যে বিরাজ করছে সেই পরিস্থিতি কিন্তু আরও আসলে ভয়াবহ হয়ে উঠতে পারে এবং শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য কিন্তু এটি হুমকি স্বরূপ হতে পারে। এমনটাই কিন্তু এখানে দায়িত্বরত চিকিৎসকরা রয়েছেন। আর আমি রয়েছি মুহূর্তে, যেহেতু ঢাকা উত্তরের পরিস্থিতি আমরা জানালাম, অবশ্যই ঢাকার দক্ষিণের যে পরিস্থিতি সেটা আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বনানীর হোটেল সুইট ড্রিমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও নগদ অর্থ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানে অনুমোদন না থাকায় 1542 ক্যান বিয়ার, 984 বোতল বিদেশি মদ ও নগদ 4 লাখ টাকা জব্দ করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানের ম্যানেজার সহ 3 জনকে আটক করে অধিদপ্তর। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপারেশন পরিচালক তানভীর মমতাজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সারা দেশে অভিযান চলমান আছে। যে প্রেমিসেসের লাইসেন্স নিয়ম থাকবে তার বাইরে রাখার কোনো সুযোগ নেই। আর এখানে যে ব্র্যান্ডেরই মদ কিংবা বিয়ার নিয়ে আসুক না কেন, এটা আমাদের অনুমোদন ছাড়া এখানে আনার কোনো সুযোগ নেই এবং এটা আনতে গেলে আমাদের অনুমোদন নিয়ে রেজিস্টারভুক্ত করে কার কাছে কী পরিমাণ বিক্রি করলো প্রতিটা বিষয়ে এখানে এন্ট্রি থাকবে। কিন্তু এখানে যেগুলো আমরা আটক করেছি এটার কোনো প্রকার কাগজপত্র তারা দেখাতে পারে নাই এবং এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে রেখেছে এবং নিচতলায় বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় এরা এটা রেখেছে। এবছরও পানিতে তলিয়ে গেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ির গবাদি পশুর চারণভূমি। ফলে ঘাসের পরিবর্তে গবাদি পশুকে শুকনো খাবার দেওয়ায় একদিকে দুধের উৎপাদন কমেছে, বেড়েছে গোখাদ্যের দাম। এতে লোকসানে পড়েছেন খামারিরা। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকা গবাদি পশু লালন পালনে এটি দেশের অন্যতম বৃহৎ গোচারণভূমি। এখানকার খামারিরা সারা বছর এই সবুজ চারণভূমিতে তাদের পশু লালন পালন করে থাকেন। তবে বর্ষার পানিতে পুরো গোচারণ ভূমিটি তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। ফলে গবাদি পশুর খাদ্য হিসেবে কাঁচা ঘাস না পাওয়ায় শুধু শুকনো খাবারের উপর নির্ভর করতে হচ্ছে খামারিদের। এতে গবাদি পশুর রোগবালাই দেখা দেওয়ার পাশাপাশি কমে গেছে দুধের উৎপাদন। এছাড়াও দফায় দফায় গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সব মিলিয়ে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। 3 মাস ধরে গরুর খাওয়ানো আসতেছে না, খাবারের দাম বেশি, গরুর রোগ ব্যাধি হচ্ছে। এক বস্তা ফিটির দাম 1800 টাকা দিয়ে আনা লাগতেছে, দুধের দাম দিতেছে আমার 45 টাকা করে। তারপর দুধ কম হইতেছে, অসুখ বিসুখ বেশি হইতেছে, ইনফেকশন হয়ে যায় এটির জন্যে। আর মানে বিভিন্ন রকমের ব্যাধি আছে আর কি। একটা ব্যাধি আছে মনে করেন যে পক্স ওঠে। বর্ষার সময় গরুর মনে করেন ইটের ভার থাকতে থাকতে পায়ে গিরাগাড়ির সমস্যা হয়, ব্যথা হয় অনেক।
আবার দেখা যায় জরা মানে খোরা রোগ। দুধের দাম যদি যেভাবে ছিল ওইভাবে থাকলে খাদ্যের দামটা কম থাকলে আমার পোষাইতো আর কি। তবে বর্ষায় গবাদি পশুর রোগ প্রতিরোধ, দুধের উৎপাদন বৃদ্ধি সহ খামারিদের সহায়তায় নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। রোগবালাই নিয়ন্ত্রণের জন্য আমরা আগে থেকেই গবাদি পশুর সংক্রামক টিকা দিয়ে থাকি এবং এই কার্যক্রম চলমান থাকে এবং বর্ষা মৌসুমের শেষে যখন এই জমিগুলো আবার জেগে ওঠে যেন তারা দ্রুত এগুলোতে কাঁচা ঘাস জন্মাতে পারে, এই জন্য আমরা তাদেরকে কাটিং, বীজ অন্যান্য আমরা সরবরাহ করে থাকি। গবাদি পশু পালনে লোকসানের হাত থেকে রক্ষা পেতে সহযোগিতার দাবি শাহজাদপুরের রেশমবাড়ির খামারিদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে অস্থিতিশীল অবস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সম্প্রতি রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়েছে এবং এতে ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন অবস্থায় মিয়ানমারের সাথে সীমান্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলতে চাইছে ভারত। ইতিমধ্যে মিয়ানমার সীমান্তে প্রায় 1643 কিলোমিটারের মধ্যে 30 কিলোমিটার অঞ্চল কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 31,000 কোটি রুপির ব্যয়ে ওই সীমান্ত বরাবর কাঁটাতার বসানোর প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। দিন দিন মণিপুরের অবস্থা ভয়াবহ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। লেবাননে পেজার ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ইসরায়েল লেবাননের মধ্যে চলমান সংঘাতকে আরও উস্কে দিয়েছে। সীমান্তে চলছে গুলি বিনিময়। গাজা থেকে সেনাদের সরিয়ে লেবানন সীমান্তে জড়ো করছে নেতানিয়াহুর দেশ। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, সব রেড লাইন ছাড়িয়ে গেছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বলছে, ইসরায়েলকে বিপর্যকর জবাব দেওয়া হবে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও 28 ফিলিস্তিনির। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300। আহত হয়েছেন আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সাফ অভিযানে আরও একবার মাঠে নামছে বাংলাদেশ। অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজের সামনে শক্তিশালী ভারত। ভুটানে চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। গেল বছর এই মাঠে সাফের বয়সভিত্তিক অনূর্ধ্ব-16 ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেবার 2-0 গোলে হেরে রানার্স আপ হয়েছিল লাল সবুজরা। এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে হারের প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। সকালে সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।